ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যেমন তোমরা প্রত্যেকে কমেন্ট করছিলে যে 244 পেজের এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের যে কোয়েশ্চেন সেট রয়েছে তার 2 মার্কসের অ্যান্সারগুলো করিয়ে দিতে, কারণ আমিও দেখলাম যে এই সেটের কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য একটু ডিফিকাল্ট রয়েছে, বইতে তোমরা ডিরেক্ট নাও খুঁজে পেতে পারো। তো আজকে আমি সেজন্য পেজ নাম্বার 244-এর 2 মার্কসের কোয়েশ্চেনগুলো তোমাদেরকে করিয়ে দেবো। এছাড়া তোমরা যদি এবিটিএ টেস্ট পেপারের যতগুলো 1 মার্কের কোয়েশ্চেন রয়েছে লাইফ সায়েন্সের সেগুলোর ভিডিও দেখতে চাও বা 2 মার্কসের কোয়েশ্চেনের ভিডিও দেখতে চাও, তার জন্য একটা ডেডিকেটেড প্লে লিস্ট আমার চ্যানেলে দেওয়া রয়েছে, মাধ্যমিক টেস্ট পেপার সলভিং 2024 বলে, সেটাও তোমরা ফলো করতে পারো। ওকে, তো চলো আর দেরি না করে কোয়েশ্চেন অ্যান্সার সেশন স্টার্ট করা যাক। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, শস্য ক্ষেত্রে আগাছা দমনে ব্যবহৃত কৃত্রিম হরমোনগুলি শস্যের ক্ষতি করে না, এর কারণ কি বলে তুমি মনে করো? দেখো, তোমাদের সাঁতরার বই অনুযায়ী তোমরা যে কৃত্রিম হরমোনের নাম পেয়েছো সেটা হচ্ছে 24D। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের কৃত্রিম অক্সিন হরমোন, ঠিক আছে, যেটা আগাছা নাশক হিসেবে ব্যবহার করা হয়। এবার দেখো, এই 24D মেনলি মনোকট উদ্ভিদকে কোনো রকম ক্ষতি করে না, মনোকটকে এ কোনো রকম ক্ষতি করে না, বাট ডাইকট জাতীয় উদ্ভিদের এ কিন্তু ক্ষতি করে, এবং আগাছারা জেনারেলি ডাইকট জাতীয় উদ্ভিদই হয়। ডাইকট জাতীয় ব্রড লিফ, মানে যাদের পাতা বড়, এই ধরনের আগাছার ক্ষেত্রে 24D কিভাবে কাজ করে, এটি আগাছাগুলির আনকন্ট্রোলড গ্রোথ করায়, অর্থাৎ মানে কোন রকম কন্ট্রোল থাকে না, বেড়েই চলে, কোষ বিভাজন হয়েই যায়, ফলে যদি বেশি পরিমাণে কোষ বিভাজন হয় তাহলে কি হবে, ওই আগাছার ডালগুলো এরকম বেঁকে যাবে। ঠিক আছে, কারণ সেখানে বেশি পরিমাণ কোষ বিভাজন হলে অবশ্যই সেটা লম্বায় বেড়ে যাচ্ছে এবং ধরে রাখতে পারছে না নিজেকে, বেঁকে যাচ্ছে। ঠিক আছে, এবং এভাবেই ধীরে 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 আনকন্ট্রোলড কোষ বিভাজনের জন্য কিন্তু আগাছাগুলি মারা যায়। ঠিক আছে, বাট মনে রাখতে হবে যেগুলো আমাদের শস্য হয় সেগুলো জেনারেলি মনোকট হয়, এবং মনোকটের উপরে 24D এভাবে কাজ করে না, যার ফলে শস্যের কোনো ক্ষতি হয় না, কিন্তু ডাইকট জাতীয় আগাছাদের কিন্তু এরা ক্ষতি করে থাকে, ব্রড লিফ ডাইকট জাতীয় আগাছাদের এরা ক্ষতি করে থাকে। ঠিক আছে, তো এভাবে তোমরা লিখবে, গুছিয়ে সুন্দর করে 2 মার্কস তোমরা পেয়ে যাবে। নেক্সট বলছে, দেখো, ইনসুলিন এবং গ্লুকাগন বিপরীতধর্মী কাজ করে, এটি ব্যাখ্যা করো। দেখো, ইনসুলিন আমাদের রক্তে শর্করার পরিমাণ বা গ্লুকোজের পরিমাণকে বাড়ায়, whereas গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণকে কমায়। প্রথমে এই লাইনটা তোমরা লিখবে, তারপরে লিখবে কিভাবে করে। দেখো, ইনসুলিন তিনভাবে এই জিনিসটা করে থাকে। প্রথমত, এটি কোষে গ্লুকোজের ভেদ্যতাকে বাড়ায়, ফলে রক্ত থেকে গ্লুকোজ, অতিরিক্ত গ্লুকোজ কোষের মধ্যে প্রবেশ করে, এবং কোষের মধ্যে যাওয়ার পরে সেই গ্লুকোজ লিভারে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে পরিণত হয় গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায়। ঠিক আছে, এছাড়া নতুন করে গ্লুকোজ তৈরি হওয়াকেও ইনসুলিন বন্ধ করে। কিরকম ভাবে? এটি নিওগ্লুকোজেনেসিস পদ্ধতিতে বাধা দেয়, যাতে ফ্যাট বা প্রোটিন থেকে গ্লুকোজ উৎপন্ন হতে না পারে এবং সেই গ্লুকোজকে রক্তে না মিশতে পারে। এইভাবে ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণকে কি করে? নট বাড়ায়, ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণকে কমায়। ওকে, whereas গ্লুকাগন কি করে? রক্তে গ্লুকোজের পরিমাণকে বাড়ায়। ওকে, কিভাবে বাড়ায়? গ্লুকাগন ঠিক উল্টো দিকে গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় আমাদের যে লিভারে গ্লাইকোজেন থাকে তাকে ভেঙে গ্লুকোজে পরিণত করে, এবং সেই গ্লুকোজকে রক্তে নিয়ে আসে, এনে রক্তে গ্লুকোজের পরিমাণকে বাড়ায়। এছাড়া এটি নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় প্রোটিন এবং ফ্যাট থেকে নতুন করে গ্লুকোজ তৈরি করে এবং সেই গ্লুকোজকে রক্তে এনে ফেলে, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে। এভাবে ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় এবং গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়, এভাবে বিপরীতধর্মী কাজ করে থাকে। এটার অ্যান্সার তোমরা পেজ নাম্বার 16-17 পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন বলছে, মস্তিষ্কের অগ্রভাগে আঘাত লাগলে কি কি কাজ ব্যাহত হয়? দেখো, আমাদের মস্তিষ্কে যে সেরিব্রাল কর্টেক্স রয়েছে তার অগ্রভাগে থাকে ফ্রন্টাল লোব, এটি প্রথমে লিখবে। সেকেন্ড লাইনে লিখবে, ফ্রন্টাল লোব বিভিন্ন ধরনের কাজকে নিয়ন্ত্রণ করে, যেমন মানুষের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি, সোশ্যাল যে বিহেভিয়ার অর্থাৎ আচরণ,
যে কোনো কিছু বোঝা, চিন্তা ভাবনা করা, থিঙ্কিং, রিজনিং, যে কোনো ধরনের ডিসিশন নেওয়া, এছাড়া আমাদের শিক্ষা, ঠিক আছে, লার্নিং, এবং যে কোনো কিছু মনে করা, স্মৃতি, ঠিক আছে, আমাদের যে কোনো ভলান্টারি মাসেল মুভমেন্ট, ঠিক আছে, যে ঐচ্ছিক পেশির মুভমেন্ট, এইগুলোকে নিয়ন্ত্রণ করে আমাদের ফ্রন্টাল লোব। সো যদি আমাদের ফ্রন্টাল লোবে আঘাত লাগে তাহলে এই সমস্ত কাজই কিন্তু ব্যাহত হতে পারে, ঠিক আছে, এভাবে তোমরা লিখবে। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, ইউক্রোম্যাটিন হেটেরোক্রোম্যাটিনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ে পার্থক্য লেখো। প্রথমে বলেছে কুণ্ডলী। ইউক্রোম্যাটিন ইন্টারফেস দশায় কম কুণ্ডলীকৃত হয়ে থাকে, অর্থাৎ বেশি প্রসারিত হয়ে থাকে, এজন্য এটি হালকা রঞ্জকে হালকা রং ধারণ করে। whereas হেটেরোক্রোম্যাটিন বেশি কুণ্ডলীকৃত হয়ে থাকে, কারণ এটি জিনের সক্রিয় অংশ নয়, ফলে এটি কিন্তু ইন্টারফেস দশায় গাঢ় বর্ণে রঞ্জিত হয়। নেক্সট বলছে সক্রিয়তা। ইউক্রোম্যাটিন হচ্ছে জিন রিচ এরিয়া, ঠিক আছে, এখানে বেশি পরিমাণে জিন পাওয়া যায় এবং এখানে ক্রসিং ওভারও হয়, ফলে এই অঞ্চল কিন্তু অনেক বেশি সক্রিয়। whereas হেটেরোক্রোম্যাটিন হচ্ছে জিন পুয়ার রিজিয়ন, যার ফলে এখানে ক্রসিং ওভারও হয় না এবং এটি কিন্তু অনেক নিষ্ক্রিয় দ্যান ইউক্রোম্যাটিন, ঠিক আছে। নেক্সট বলছে তোমাদের এমব্রয়েড কাকে বলে। এমব্রয়েড হচ্ছে আমাদের মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে গাছ সিঙ্গেল সেল থেকে শুরু করে যে তৃতীয় ধাপে পৌঁছায়, সেই তৃতীয় ধাপ হচ্ছে এমব্রয়েড। এভাবে তোমরা লিখবে, সিঙ্গেল সেল, টিস্যু কালচারে আমরা কি পাই, সিঙ্গেল সেল, দেন ক্যালাস, দেন এমব্রয়েড, দেন প্ল্যান্টলেট, পরপর অ্যারো দিয়ে দিয়ে লিখে যাবে। তো এমব্রয়েড কাকে বলা হয়, এমব্রয়েড হচ্ছে এক ধরনের নন জাইগোটিক ভ্রূণ, ঠিক আছে। নন জাইগোটিক ভ্রূণ কেন বলা হচ্ছে, কারণ এটা হচ্ছে ভ্রূণের মতোই দেখতে, বাট সিঙ্গেল সেল থেকে যেহেতু উৎপন্ন হয়, তো জাইগোট থেকে উৎপন্ন হচ্ছে না। জাইগোট মানে কি, দুটো সেল, একটা স্পার্ম একটা ওভাম, ঠিক আছে। তো এখানে যেহেতু সিঙ্গেল সেল থেকেই টিস্যু কালচারের মাধ্যমে কর্ষণ পদ্ধতিতে আমাদের এমব্রয়েড তৈরি হচ্ছে, তাই এটি একটি নন জাইগোটিক এমব্রিও। এটিকে আমরা অ্যাকচুয়ালি প্ল্যান্ট সেলের বা প্ল্যান্ট টিস্যুর একটা মাস বলতে পারি, ওকে। এবং এর থেকে প্ল্যান্টলেট তৈরি হয়, ছোট ছোট চারা গাছ তৈরি হয়। নেক্সট বলছে দেখো, গিনিপিগের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে কত প্রকারের ও কি কি ফিনোটাইপ পাওয়া যায়। কত প্রকার ফিনোটাইপ পাওয়া যায়, 4 প্রকারের ফিনোটাইপ পাওয়া যায়। কি কি সেই ফিনোটাইপ দেখো, একটা হবে ক্যাপিটাল বি, একটা থাকবে, আর অবশ্যই একটা ক্যাপিটাল আর থাকবে। ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল আর দুটোই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। এই ধরনের ফিনোটাইপ হবে কালো কর্কশ, ঠিক আছে। সেকেন্ড হবে ক্যাপিটাল বি, তো থাকবে যেটা কালোকে নির্ধারণ করবে, বাট ক্যাপিটাল আর থাকবে না, সে জায়গায় দুটোই থাকবে স্মল আর অ্যালিল, তো এটা হবে কালো মসৃণ, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্যাপিটাল বি থাকবে না, তার জায়গায় থাকবে স্মল বি এবং থাকবে হচ্ছে ক্যাপিটাল আর। তো এই ধরনের ফিনোটাইপ হবে আমাদের সাদা কর্কশ, ঠিক আছে। এবং লাস্ট ফিনোটাইপ হবে স্মল বি, স্মল আর, তো এটা হবে আমাদের সাদা মসৃণ। তো এই 4 ধরনের ফিনোটাইপ দেখা যেতে পারে। নেক্সট বলছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো, বলছে XH প্লাস যদি স্বাভাবিক অ্যালিল হয় এবং XH যদি হিমোফিলিয়ার অ্যালিল হয়, তাহলে নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে জিনোটাইপ নির্ধারণ করো। কি কি বলেছে দেখো, বলেছে স্বাভাবিক পুরুষের জিনোটাইপ কি হবে, স্বাভাবিক পুরুষ মানে তার কোনটা থাকবে, XH প্লাস থাকবে, ঠিক আছে, তাহলে XH প্লাস হবে, এবং পুরুষ যেহেতু সো তার Y থাকবে, সো XH প্লাস Y হবে স্বাভাবিক পুরুষের জিনোটাইপ। আক্রান্ত পুরুষ মানে তার XH থাকবে হিমোফিলিয়ার অ্যালিল, তো তার ক্ষেত্রে জিনোটাইপ হবে XH, Y হবে তার জিনোটাইপ, ঠিক আছে। নেক্সট বলছে বাহক মহিলার ক্ষেত্রে কি হবে, দেখো হিমোফিলিয়া হচ্ছে একটা আমাদের এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ। তো প্রচ্ছন্ন রোগ হওয়ার জন্য তোমার দুটো অ্যালিলই অ্যাফেক্টেড অ্যালিল হতে হয়, তার মানে বাহক মানে এর ক্ষেত্রে একটি হবে ভালো অ্যালিল, অর্থাৎ XH প্লাস হবে স্বাভাবিক অ্যালিল একটি অ্যালিল, এবং একটি হবে হচ্ছে খারাপ অ্যালিল বা হিমোফিলিয়ার অ্যালিল XH, ঠিক আছে। সো এর জিনোটাইপ হবে XH প্লাস XH। আক্রান্ত মহিলা মানে যেহেতু এটা একটা রিসেসিভ ডিজিজ, প্রচ্ছন্ন ডিজিজ, দুটো অ্যালিলই হবে হচ্ছে XH, অর্থাৎ দুটো অ্যালিলই হিমোফিলিক অ্যালিল হলে তবেই মহিলাটি আক্রান্ত হবে। সো এক্ষেত্রে জিনোটাইপ হবে XH। ওকে, গট ইট। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, একটি উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা 12। উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা মানে এটা হচ্ছে 2n, ডিপ্লয়েড সংখ্যাকে বোঝাচ্ছে, ঠিক আছে, 2n = 12। বলছে উদ্ভিদের পাতার কোষ, পরাগরেণু, ডিম্বাণু, শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত। পাতার কোষ, পাতাও হচ্ছে ডিপ্লয়েড, সো এখানে কত হবে, পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা হবে 12, ঠিক আছে, 2n = 12।
বাট দেখো পরাগরেণু আর ডিম্বাণু এই দুটোই হচ্ছে হ্যাপ্লয়েড, সো এখানে ক্রোমোজোম সংখ্যা কত হবে, n = 6 করে হবে, ঠিক আছে, 6। শস্য নিউক্লিয়াস আবার ট্রিপ্লয়েড, সো এক্ষেত্রে কত হবে ক্রোমোজোম সংখ্যা, 3n, মানে 3 × 6 = 18 হবে এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা। গট ইট? সো কারেক্ট অ্যান্সার হবে 12, 6, 6, 18। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, দেখো আলফা থ্যালাসেমিয়ার বাহক বা ট্রেট বলতে কি বোঝো? আলফা থ্যালাসেমিয়ার ট্রেট বলতে আলফা থ্যালাসেমিয়া মাইনরকে বোঝানো হয়। তো তোমরা জানো যে আলফা থ্যালাসেমিয়া হওয়ার যে জিন, অর্থাৎ আলফা, আমাদের যে হিমোগ্লোবিনের যে আলফা চেনের যে জিন সেটা থাকে আমাদের ক্রোমোজোম নাম্বার 16-এ। তো দেখো এখানে আমি দুটো ক্রোমোজোম এঁকেছি, দুটো হচ্ছে আমাদের 16 নাম্বার ক্রোমোজোম, ঠিক আছে, একটা প্যারেন্টাল একটা প্যাটার্নাল একটা ম্যাটার্নাল ক্রোমোজোম, অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোম। তো আমরা কখন বলবো আলফা থ্যালাসেমিয়া মাইনর হয়েছে? যখন আরেকটা আমাকে হোমোলোগাস ক্রোমোজোম আঁকতে দাও, 16 নাম্বার ক্রোমোজোম, এবার আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দুরকম হতে পারে আলফা থ্যালাসেমিয়া মাইনর বা ট্রেট, একটা হচ্ছে হেটেরোজাইগাস, ঠিক আছে, আর একটা হচ্ছে হোমোজাইগাস, ঠিক আছে। প্রথমটা আমি হেটেরোজাইগাস আঁকলাম, পরেরটা আমি হোমোজাইগাস আঁকছি। তো কি হয় হেটেরোজাইগাস ক্ষেত্রে, এই দুটি 16 নাম্বার ক্রোমোজোমের মধ্যে একটি ক্রোমোজোমেরই দুটি লোকাসে যে অ্যালিল থাকে, তারা কিন্তু দুটি লোকাসেরই আলফা জিন দুটো কিন্তু খারাপ হয়, ঠিক আছে। অপর ক্ষেত্রে তার হোমোলোগাস ক্রোমোজোমের আলফা জিন দুটি কিন্তু দুটি লোকাসে ঠিক থাকে। তো এই ধরনের যে আলফা থ্যালাসেমিয়া মাইনর, তাকে আমরা হেটেরোজাইগাস আলফা থ্যালাসেমিয়া মাইনর বলতে পারি। whereas যখন দুটি হোমোলোগাস ক্রোমোজোমের প্রত্যেকটিরই একটি একটি করে আলফা জিন খারাপ থাকে বা কি বলবো খারাপ থাকে, আর একটি একটি করে ভালো থাকে, সেক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে হোমোজাইগাস আলফা থ্যালাসেমিয়া মাইনর বা আলফা থ্যালাসেমিয়া ট্রেট। ওকে, আর মেজর কখন আমরা বলবো? মেজর তখনই বলবো যখন চারটি অ্যালিলি যখন খারাপ থাকছে কারোর ক্ষেত্রে, ঠিক আছে, সেক্ষেত্রে প্রচুর রক্তাল্পতা হবে, বাট মাইনরের ক্ষেত্রে মৃদু রক্তাল্পতা দেখা দেবে। নেক্সট বলছে দেখো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা পরিবর্তন মেরুদণ্ডী প্রাণীর অভিব্যক্তির পথকে সুগম করেছে, বক্তব্যটির যুক্তিসহ প্রমাণ দাও। দেখো এটার অ্যান্সার তোমরা কোথায় পাবে বলো তো? এটার অ্যান্সার পাবে তোমরা পেজ নাম্বার 105-এ। এখানে কি হচ্ছে দেখো, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যার কিভাবে পরিবর্তন হচ্ছে। মাছের ক্ষেত্রে দুটি প্রকোষ্ঠ ছিল, একটি অলিন্দ একটি নিলয়, এবং মাছের হৃৎপিণ্ডে দূষিত রক্ত পরিবাহিত হতো, ঠিক আছে। এবং মাছ যেহেতু জলেই থাকতো, জলে যেহেতু প্রচুর পরিমাণ অক্সিজেন রেডিলি অ্যাভেলেবল, তার ক্ষেত্রে দূষিত রক্ত পরিবহন হলেও তার কিন্তু খুব একটা অসুবিধা হতো না। বাট যখনই উভচররা এলো, জল থেকে ডাঙায় উঠে এলো, তখনই কিন্তু অক্সিজেনের পরিমাণ, জলে যে পরিমাণ দ্রবীভূত অক্সিজেন থাকে, বায়ুতে তো তত অক্সিজেন থাকে না, ফলে তাকে অক্সিজেন ক্যারি করতে পারে এরকম বিশুদ্ধ রক্ত তৈরি করতে হবে, এবং সেটাকে দূষিত রক্তের থেকে আলাদা করতে হবে। এই অ্যাটেম্পটা চলতে থাকলো, যার ফলেই দেখা গেল অলিন্দের মধ্যে কিন্তু ভাগ দেখা যাচ্ছে, এবং অলিন্দে কিন্তু দেখা যাচ্ছে দূষিত বিশুদ্ধ রক্ত আলাদা হচ্ছে। বাঁ দিকের অলিন্দ দিয়ে দূষিত রক্ত যাচ্ছে, ডান দিকের অলিন্দ দিয়ে বিশুদ্ধ রক্ত যাচ্ছে। বাট নিলয়তে গিয়ে নিলয়ে কোনো ভাগ নেই, ফলে নিলয়তে কিন্তু রক্ত মিশ্রিত হয়ে যাচ্ছে। বাট তাও এখানে কিন্তু দূষিত এবং বিশুদ্ধ রক্তকে আলাদা করার একটা প্রচেষ্টা দেখা গেল প্রথম উভচরদের ক্ষেত্রে বা অ্যাম্ফিবিয়ান্সের ক্ষেত্রে 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ডে। এরপরে আসছি আমরা রেপটাইলস এর ক্ষেত্রে। রেপটাইলস এর ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে অলিন্দ তো কমপ্লিটলি ডিভাইডেড, এবং নিলয়ও ধীরে ধীরে ডিভাইডেড হচ্ছে, কমপ্লিট নয় বাট ইনকমপ্লিট ডিভিশন দেখা যাচ্ছে। এবং সরীসৃপদের মধ্যে তোমার কুমিরে তো কমপ্লিটলি ডিভাইডেড হয় অলিন্দ নিলয় উভয়ই, ঠিক আছে। বাট আমরা অন্যান্য রেপটাইলস এর যদি ধরি, তাহলে সেক্ষেত্রেও আমরা বলতে পারি 3টে প্রকোষ্ঠযুক্ত, দুটি অলিন্দ সম্পূর্ণ ডিভাইডেড এবং নিলয়টি অর্ধ ডিভাইডেড, ঠিক আছে, আংশিকভাবে ডিভাইডেড। সো এখানে অলিন্দে দূষিত বিশুদ্ধ রক্ত আলাদা করা যাচ্ছে, বাট নিলয় কি আংশিকভাবে দূষিত বিশুদ্ধ রক্ত পৃথকীকৃত হচ্ছে, ঠিক আছে। তো এটা আরেকটু ইভলিউশনারিলি আরেকটু মডিফিকেশন মানে ডেভেলপমেন্ট হলে, এবং বার্ডস এবং ম্যামালসদের ক্ষেত্রে, পাখি এবং স্তন্যপায়ীদের ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে অলিন্দ এবং নিলয় দুটোই কিন্তু কমপ্লিটলি ডিভাইডেড হয়ে 4টি প্রকোষ্ঠ তৈরি করছে, এবং বাঁ দিক দিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের বিশুদ্ধ রক্ত, ডান দিক দিয়ে যাচ্ছে আমাদের দূষিত রক্ত, ঠিক আছে। যেরকম অ্যাম্ফিবিয়ান্স রেপটাইলসে দেখেছি সেরকমই, বাট এখানে দূষিত বিশুদ্ধ কমপ্লিটলি আলাদা হয়ে যাচ্ছে, বাঁ দিকে
বিশুদ্ধ, ডান দিকে দূষিত, এবং বাঁ দিক থেকে বিশুদ্ধ রক্ত কিন্তু মহাধমনীর মাধ্যমে সারা শরীরে পৌঁছে যাচ্ছে এবং বেশি অক্সিজেন যুক্ত রক্ত কলাকোষে পৌঁছাচ্ছে এবং আমাদের শরীরে স্বাভাবিক বিপাক ক্রিয়াগুলিকে বজায় রাখছে। ঠিক আছে, তো এভাবেই কিন্তু কিভাবে দূষিত বিশুদ্ধ রক্তকে আলাদা করা যায় এবং বেশি পরিমাণে অক্সিজেন টিস্যুতে পৌঁছে দেওয়া যায়, সেভাবে কিন্তু আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যারও পরিবর্তন হয়েছে এবং অভিব্যক্তির সাথে সাথে। ওকে, নেক্সট বলছে একটি অন্তঃপ্রজাতি এবং একটি আন্তঃপ্রজাতি সংগ্রামের উদাহরণ দাও। অন্তঃপ্রজাতি সংগ্রাম মানে যখন একই ধরনের একটি প্রজাতির মধ্যে অর্থাৎ একটি স্পিসিসের মধ্যেই সংগ্রাম হচ্ছে, যেমন দুটি বাঘের মধ্যে লড়াই হচ্ছে, অন্তঃপ্রজাতি সংগ্রাম। আর আন্তঃপ্রজাতি মানে কি, যখন ডিফারেন্ট স্পিসিস বা ডিফারেন্ট প্রজাতির মধ্যে যখন লড়াই হয়, যেমন একটি বাঘের সাথে একটি হরিণের লড়াই, সেটা হচ্ছে বা সংগ্রাম, সেটি হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। নেক্সট বলছে অ্যাটাভিজম বলতে কি বোঝানো হয়। অ্যাটাভিজম হচ্ছে যে যখন কি হয় যে এমন কিছু ট্রেট বা এমন কিছু বৈশিষ্ট্য কোনো একটি প্রাণীতে বা জীবে নতুন করে আবার ফিরে আসে, যেগুলো তাদের ইভলিউশনারি কোর্সে বা বিবর্তনের সময় নষ্ট হয়ে গেছিল, সেই ধরনের বৈশিষ্ট্যগুলিকে ফিরে আসাকে আমরা অ্যাটাভিজম বলি। ঠিক আছে, যেমন মানুষের ক্ষেত্রে দেখো আমাদের পয়েন্টেড ক্যানাইন দেখা যায়। ঠিক আছে, আমাদের যে ক্যানাইন দাঁত হয় সেটা পয়েন্টেড হয়, বা আমাদের মধ্যে কারুর কালার ব্লাইন্ডনেসও দেখা যায়। ঠিক আছে, তো দেখো মানুষের ক্ষেত্রে তো পয়েন্টেড দাঁত হওয়ার দরকার ছিল না, কারণ মানুষ তো মানুষের যারা পূর্বপুরুষ তাদের মতো বা মানুষের ইভলিউশনের অন্য প্রাণীদের মতো কি বলবো, তাদের তো মাংস চিবানোর জন্য এত বেশি পয়েন্টেড ক্যানাইন দেখার দরকার ছিল না, বা মানুষ তো কেভ ডুয়েলার্স নয় যে তাদের কালার ব্লাইন্ড হতে হবে। বাট সামহাউ কিছু কিছু ক্যারেক্টার যেগুলো তাদের ইভলিউশনারি কোর্সে নষ্ট হয়ে গেছিল, সেগুলো যখন আবার রিঅ্যাপিয়ার করে তখন সেই ধরনের ঘটনাকে আমরা অ্যাটাভিজম বলি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো নিম্নলিখিত অংশগুলির বা অঙ্গগুলির গুরুত্ব লেখো। লালা গ্রন্থি, তোমরা জানো মানুষের ক্ষেত্রে টোটাল 4 জোড়া লালা গ্রন্থি থাকে, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল এবং নতুন এক ধরনের এক জোড়া পাওয়া গেছে টিউবেরিয়াল। ঠিক আছে, তো লালা গ্রন্থির থেকে আমাদের যে লালা রস খরিত হয় বা স্যালাইভা খরিত হয়, তাতে কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করতে পারে এ ধরনের স্যালিভারি অ্যামাইলেজ এনজাইম থাকে। নিউম্যাথোড কাকে বলা হয়? নিউম্যাথোড হচ্ছে নিউম্যাটোফোরে, অর্থাৎ আমাদের যে সমস্ত সুন্দরবন অঞ্চলে, ঠিক আছে, যে ধরনের গাছ দেখা যায় সেই সমস্ত গাছের যে শ্বাসমূল, নিউম্যাটোফোরে যে ফুটোগুলি থাকে অর্থাৎ লেন্টিসেল গুলো থাকে, সেইগুলিকেই আমরা বলি, বা শ্বাসমূলে যে শ্বাস নেওয়ার জন্য যে ফুটোগুলি থাকে সেগুলোকেই নিউম্যাথোড বলা হয়। এর মাধ্যমে এরা লবণাক্ত মাটিতে যে অক্সিজেনের ঘাটতি সেটাকে পূরণ করতে পারে বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো পরিবেশ দূষণের ফলে জীববৈচিত্র্য হ্রাস পায়, এর দুটি উদাহরণ বলো। এটার উদাহরণ তো আমরা পেজ নাম্বার 117 থেকে 19-এর মধ্যে পেয়ে যাবে। ধরো আমরা এটা বলতে পারি যে পরিবেশ দূষণের ফলে বাতাসে যে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড বা সালফার ডাইঅক্সাইড মিশে যাচ্ছে, যার সাথে জলীয় বাষ্প রিয়াকশন করে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড হচ্ছে, এবং অ্যাসিড বৃষ্টির ফলে সেগুলি মাটিতে পিএইচ এর পরিমাণ বাড়াচ্ছে এবং মাটিতে থাকা অণুজীবদের কিন্তু মেরে ফেলছে, সেটি এক ধরনের জীববৈচিত্র্য হ্রাস। সেকেন্ড, আরো একটা আমরা বলতে পারি যে ইউট্রোফিকেশন, জলে বিভিন্ন ধরনের ডিটারজেন্ট বা ফসফেট জাতীয় কোনো জৈব যৌগ মিশে যাওয়ার ফলে জলে যে ইউট্রোফিকেশন হচ্ছে বা শৈবালের পরিমাণ বেড়ে যাচ্ছে, অ্যালগাল ব্লুম হচ্ছে, তার ফলে জলের দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমছে এবং জলজ প্রাণীর মৃত্যু ঘটছে, সেটাও কিন্তু জীববৈচিত্র্য হ্রাস করছে। তো এই দুটো উদাহরণ তোমরা লিখতে পারো। নেক্সট বলছে দেখো এশীয় সিংহের অবলুপ্তির দুটি কারণ লেখো। এশীয় সিংহের অবলুপ্তির মেন কারণ হচ্ছে যে দেখো এশীয় সিংহ জেনারেলি ভারতের গির অরণ্যে, গুজরাটের গির অরণ্যে পাওয়া যায়। ঠিক আছে, এবং গির ছাড়া আর দুটি স্যাংচুয়ারিতে পাওয়া যায়, মিথিয়ালা এবং গিরনার স্যাংচুয়ারি, বাট যে সেগুলো ওই গিরের কাছাকাছি অবস্থিত। ঠিক আছে, সো একটা রিজিয়নে এশিয়াটিক সিংহ কিন্তু সীমাবদ্ধ। ওকে, তো এটা ওদের ফলে কি হচ্ছে, একটা রিজিয়নেই যখন প্রচুর পরিমাণে এশিয়াটিক সিংহ থাকছে তাদের নিজেদের মধ্যে সংগ্রাম হচ্ছে, ফলে সেই সংগ্রামে সিংহ মারা যাচ্ছে। এছাড়াও তারা যখন নিজেদের মধ্যে সংগ্রামকে এড়াবার জন্য আশেপাশের গ্রামে যাচ্ছে, গ্রামের মানুষ তাদেরকে কখনো মেরে ফেলছে, বা অনেক সময় ফসল বা যাতে তারা গ্রামে ঢুকতে না পারে চারিদিকে ইলেকট্রিকের ফেন্স দেওয়া থাকে, বেড়া দেওয়া থাকে, ইলেকট্রিফাইড বেড়া দেওয়া থাকে, সেই
ইলেকট্রিফাইড বেড়ার সাথে কিন্তু লেগে গিয়ে তাদের শরীরে আঘাত লেগে তারা কিন্তু মারা যাচ্ছে। এছাড়া অনেক সময় সিংহের হাত থেকে বাঁচার জন্য এই গির অরণ্যের চারপাশে যারা যেসব মানুষজন থাকেন তারা অনেক মাটিতে গর্ত খুঁড়ে রাখেন, সেই গর্তে পড়েও কিন্তু অনেক সময় সিংহ মারা যায়। এটা একটা রিজন। সেকেন্ড রিজন হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এই সিংহ, এগুলো তো মানে গেম অ্যানিমাল বলা হয় এগুলোকে, তো এগুলো প্রচুর পোচারদের অ্যাট্রাক্ট করে এবং যারা প্রাণী শিকার করেন তারাও কিন্তু আগে, এখন তো প্রাণী শিকার বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, এ ধরনের সিংহকে শিকার করতেন এবং তাদের বাড়িতে নিয়ে গিয়ে সিংহকে স্টাফড করে রাখতেন, ঠিক আছে। এছাড়া চোরা শিকারীদের আক্রমণ তো রয়েছে, তো এই সমস্ত কারণেও কিন্তু এশিয়াটিক সিংহ আজ অবলুপ্তির পথে গেছে। তো এই দুটো কারণ তোমরা তোমাদের মতো করে সুন্দরভাবে লিখে দেবে। নেক্সট বলছে জৈব বিবর্ধনের দুটি কুফল লেখো। দেখো জৈব বিবর্ধনের কুফল তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 120-তে। একটা তোমরা লিখতে পারো মানুষের শরীরে মানুষের শারীরিক ক্ষতি করছে, কারণ জৈব বিবর্ধনের ফলে কি হয়, কিছু অভঙ্গুর কেমিক্যাল টক্সিক এলিমেন্ট কি হয় আমাদের খাদ্য স্তরে প্রত্যেকটি লেভেলে, প্রত্যেকটি ট্রফিক লেভেলে তার পরিমাণ বাড়তে থাকে, ঠিক আছে, যার ফলে সেটি হায়ার ট্রফিক লেভেলে গিয়ে সেই সমস্ত হায়ার ট্রফিক লেভেলের যেসব জীবেরা রয়েছে, যেসব প্রাণীরা রয়েছে তাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি করে। যেমন তোমরা বলতে পারো যে এই জৈব বিবর্ধনের ফলে বিভিন্ন বড় বড় মাছের বা ছোট মাছ বা বড় মাছের মধ্যে প্রচুর পরিমাণে এই ধরনের টক্সিক এলিমেন্ট জমা হয় এবং সেই মাছকে যখন মানুষ খায় মানুষেরও কিন্তু শারীরিক বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, ঠিক আছে। এছাড়া এটি যখন এটা তো একটা কারণ গেল, একটা মানে ফলাফল গেল, কুপ্রভাব গেল। আরেকটি লিখতে পারো তোমরা বিভিন্ন প্রাণীর, ঠিক আছে, তাদের প্রজনন ক্ষমতা কমিয়ে দেয়। যেমন ধরো সামুদ্রিক পাখিদের কি হয়, এই তোমার মার্কারি, সেলেনিয়াম, ডিডিটি এই ধরনের পদার্থ জৈব বিবর্ধনের ফলে তাদের শরীরে জমা হতে থাকার ফলে কি হয়, তারা যে ডিম পারে সেই ডিমের খোলস খুব হালকা হয়, পাতলা হয়, ফলে তারা যখন ডিমে তা দিতে যাচ্ছে সহজেই সেই ডিম ফেটে যায় এবং তার থেকে ডিম যদি আগেই ফেটে যায় বাচ্চা হওয়ার আগে, সেখান থেকে ভালোভাবে নতুন পাখির সৃষ্টি হতে পারে না। তো এই দুটো তোমরা জৈব বিবর্ধনের কুফল বলতে পারো। লাস্ট কোয়েশ্চেন বলছে দেখো ভারতের একটি অবলুপ্ত প্রাণী এবং চরম বিপন্ন প্রাণীর উদাহরণ দাও। অবলুপ্ত প্রাণী হচ্ছে আমাদের এশিয়াটিক চিতা হচ্ছে অবলুপ্ত প্রাণী। তাছাড়া তোমরা লিখতে পারো হিমালয়ান কোয়েল, এটাও অবলুপ্ত প্রাণী। এছাড়া চরম বিপন্ন বা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড প্রাণী কি? ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড প্রাণী হচ্ছে ভারতের ক্ষেত্রে ঘড়িয়াল, রিভার টেরাপিন, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের চরম বিপন্ন প্রাণী, ঠিক আছে। তো এর সাথেই আমি শেষ করছি পেজ নাম্বার 244-এ 2 মার্কসের সবকটা কোয়েশ্চেন। এটা একটু ডিফিকাল্ট ছিল তোমাদের জন্য, আশা করি ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না, আমি আরো তোমাদের কমেন্ট করেও বুঝিয়ে দেবো, ওকে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।